আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ হোসাইন স্যার, সাথে আছেন ডেস্টিনি 2000 লিমিটেড এর বর্তমান কর্ণধার, শেয়ার হোল্ডার এবং যিনি আজকে প্রোগ্রামের মূল তথ্য উপস্থাপনা করবেন, ডেস্টিনি 2000 লিমিটেডের বর্তমান পরিচালনা পর্ষদের সাবেক ব্যবস্থাপনা সমন্বয়ক জনাব মোহাম্মদ আশরাফুল আমিন স্যার, এবং উপস্থিত আছেন বাংলাদেশের এবং বিশ্বের এক্সিকিউটিভ থেকে শুরু করে ডায়মন্ড, শেয়ার হোল্ডার, পিএইচডি, প্লাটিনাম এক্সিকিউটিভ, সিলভার এবং গোল্ড থেকে শুরু করে দেশ এবং বিদেশ থেকে আজকে আপনারা যারা এই প্রোগ্রামটাকে দেখছেন। ধন্যবাদ সবাইকে আমাকে সংক্ষিপ্ত কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি সর্বপ্রথম রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আজকে এমন একটা প্রোগ্রাম, সত্যিকার অর্থে মনে হচ্ছে যে আমরা ডেস্টিনি সবাই আছি, কারণ এখানে মোটামুটি টপ টু বটম আমরা সবাই আছি। আর যারা উপস্থিত হয়েছেন সবাইকে অনেক 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 আমার কলিজার ভিতর থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকে আসলে আমার মূল আসার উদ্দেশ্যটা হলো যে আশরাফ আমিন ভাই কথা বলবে, আমি সেই কথাগুলো শুনবো, আমাদের হোসেন স্যার কথা বলবে। কারণ বর্তমান পরিস্থিতিতে আমরা এক একজন এক একটা পরিস্থিতিতে আছি, মানে কে ভালো কে মন্দ এটা রুট লেভেলে অনেকে বুঝতে পারতেছে না। আমার জানা দরকার এবং জানানো দরকার এটা, যে আসলে কে ভালো কে মন্দ এটা জানার দরকার সবচেয়ে বেশি। আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে আইনগত ভাবে যেটাই ঘটুক, আমরা আমাদের বিজনেসটা কন্টিনিউ করতে চাই। এখানে আমি একটা পার্সোনাল একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যেমন আমার বাবা, উনি পুলিশে জব করতেন, উনি থানার জিআরও ছিলেন। তো উনি আমাকে একটা কথা বলছিলেন যে যখন কোনো বড় কোম্পানির কোনো মামলা মোকদ্দমা চলে মালিক পক্ষের দিকে, সেক্ষেত্রে মালিকের মামলার দিকে চলবে, আর বিজনেস বা যদি কোনো অফিস কর্মচারী থাকে তাদের কাজ তাদের দিকে চলবে। তো আমার বাবার প্রশ্ন ছিল যে তাহলে তোমাদের মালিকের মামলা চলছে, মামলা পরিচালনা চলুক, তোমাদের কাজ কেন বন্ধ? আসলে আমি কোনো সদুত্তর তাকে দিতে পারি নাই। একটু জোর গলায় তাই বলছে যে আব্বু যেটা বোঝেন না এটা নিয়ে কোনো কথা বললেন না, এটা বলে তাকে আমি থামায় দিই। তো আসলে আমার মূল যে জিনিসটা, আমরা বিজনেস চাই, প্ল্যান চাই। আমরা ব্যবসার মালিক, আমরা মাঠ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এনে দিছি। দায়বদ্ধতা আমাদের, যেভাবে আমাদের বর্তমান বোর্ডের কাছে আমাদের দাবি ছিল দ্রুততার সাথে আমাদের ব্যবসা চালু করার, কিন্তু অত্যন্ত দুঃখজনক যে 5ই আগস্টের পরবর্তীতে যেভাবে কাজ হয়েছে গত 4 বছরে সেভাবে কাজ হয়নি। এবং গত ঈদের পরের থেকে, এই রমজানের ঈদের পর থেকে সমস্ত কার্যক্রম এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছিল। এই বোর্ড কিন্তু এই দায় এড়াইতে পারে না। মহামান্য হাইকোর্ট তাদেরকে এখানে দিয়েছেন কি জন্য? যে কোম্পানিকে চালু করার জন্য, রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে, বিনিয়োগকারী, স্টেক হোল্ডার, শেয়ার হোল্ডার সবার বৃহত্তর স্বার্থে ডেস্টিনি 2000 লিমিটেড চালু করার জন্য তাদেরকে দিয়েছেন। কিন্তু এই যে অত্যন্ত দুঃখজনক যে আমরা এই শেষ মুহূর্তে এসে 25শে মার্চের কালো রাত্রের পরের থেকে দেখতেছি সবকিছুতে আমাদের গরিমসি করা হচ্ছে। কিন্তু আমাদের এক একটা দিন, এক একটা মুহূর্ত, মানে এক একটা বছর, আমাদের প্রতিদিন আমাদের বিনিয়োগকারীরা, ক্রেতা পরিবেশকরা, তারা অর্ধহারে, অনাহারে, অনেকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ধুকে ধুকে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের বয়স 40-এর উপরে। আমাদেরকে কিন্তু আর উল্টোপাল্টা বোঝানো যাবে না। তাই আমরা আজকের এই জুম মিটিং এর মাধ্যমে আমি বিনীতভাবে এবং অত্যন্ত সম্মানের সাথে আমি দাবি জানাই, আমাদের ফাউন্ডার ডিরেক্টর যারা আছেন তারা আপনারা ঐক্যবদ্ধভাবে এক জায়গায় বসেন। আপনাদের এই আমরা দেখতেছি যে গত কয়েকদিন যাবত মিডিয়ায়, বিশেষ করে গতকালকে জাতীয় মিডিয়াতেও আমরা দেখেছি যে আমাদের সাবেক এমডি সাহেব উনি মানে স্পষ্ট বলতেছে যে আমাদের আগের ডিরেক্টর, 3 জন ডিরেক্টর, তারা 3-4 জন ডিরেক্টর তারা টাকা পয়সা নিয়ে বিদেশে পালিয়ে গেছেন, এবং বিভিন্ন ধরনের অভিযোগগুলো কিন্তু এই ডিরেক্টরদের বিরুদ্ধে করা হচ্ছে। তো আমরা শিলে পাটায় দ্বন্দ্ব, আমরা কিন্তু মরিচের অবস্থা কাহিল। আমরা চাই এই বিষয়গুলো যাতে আমাদের ফাউন্ডার ডিরেক্টররা যারা আছেন, বিশেষ করে আমি নাম মেনশন করে বলতে চাই যে আমাদের সাইদ স্যার, গোফরান স্যার, স্বপন স্যার সহ যারা আছেন ফাউন্ডার ডিরেক্টর, আপনারা একটা উন্মুক্ত আলোচনার আয়োজন করেন, যেখানে আমাদের সাবেক এমডি রফিকুল আমিন সাহেব থাকবেন, আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসেন স্যার থাকবেন, যে আমরা দেখি যে আসলে কারা আমাদের ভাগ্য নিয়ে সিলিমিলি খেলছে, কারা আসলে প্রাসাদ ষড়যন্ত্রের সাথে জড়িত। আমরা দেখতে চাই, আমরা উদাত্ত আহ্বান জানাই। পাশাপাশি বাংলাদেশে মাল্টি লেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ আইন 2013 প্রতিষ্ঠা হয়েছে, চালু হয়েছে, যেটা যে আইনের আলোকে বাংলাদেশে বহু কোম্পানি যারা আদালতের এসটি অর্ডার নিয়ে ব্যবসা করছে, পারপাস বিলুপ্ত হয়ে গেছে, অবসান হয়ে গেছে, সেই মাল্টিপারপাস নিয়ে কার্যক্রম চালানো হচ্ছে।
বৈশাখী টেলিভিশনে যেখানে আমাদের মহামান্য হাইকোর্ট কর্তৃক বোর্ড আছে, সেই বোর্ডকে পাশ কাটিয়ে বৈশাখী টেলিভিশনে ডেস্টিনি বিরোধী অপতৎপরতা চালানো হচ্ছে। আর যেখানে ডেস্টিনি নামে মামলা নাই, মহামান্য হাইকোর্টের আদেশ আছে ডেস্টিনি চালু করার জন্য, সেই ক্ষেত্রে কেন ডেস্টিনি চালু করতে গড়িমসি করা হচ্ছে? আমরা এটার জবাব চাই। আমরা এই বোর্ড শেয়ার হোল্ডার সহ আমরা সবার কাছে এই বিষয়ে জবাব চাই যে কেন ডেস্টিনি চালু করতে গড়িমসি করা হচ্ছে। এবং আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিতে চাই। আমি আমার ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম এবং সেন্ট্রাল পিএইচডি ফোরামের সবাইকে বলবো, আপনারা বক্তব্যে কথাগুলো তুলে ধরেন যে আমরা 48 ঘন্টার মধ্যে আমাদের ফাউন্ডার ডিরেক্টরদের মুখোমুখি আলোচনা চাই। আসলে কারা সাথে দায়ী, কারা লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশকের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলছে, কারা বিনিয়োগ ফেরতের বিপক্ষে, কারা কোম্পানির লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান ফেরতের বিপক্ষে। আজকে আমরা দেখতেছি ডেস্টিনির লোগো ব্যবহার করে, ডেস্টিনির নাম ব্যবহার করে বিভিন্ন অখ্যাত কুখ্যাত কোম্পানির আড়ালে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো হচ্ছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ডেস্টিনির নাম ব্যবহার করে, ডেস্টিনির প্রতিষ্ঠান ব্যবহার করে, ডেস্টিনির ইমেজ ব্যবহার করে এগুলো করা হচ্ছে, এর তীব্র নিন্দা জানাই। সেই সাথে আজকে আমাদের ব্যবস্থাপনা সমন্বয়ক স্যার অত্যন্ত ঘনিষ্ঠভাবে যেহেতু আমাদের বোর্ডের সাথে কাজ করেছেন, আজকে যেহেতু উনি এখানে আছেন, ওনার কাছে আমরা আমার ইয়ের মাধ্যমে ফিল্ড লেভেলের প্রশ্ন যে বাংলাদেশের মাল্টি লেভেল মার্কেটিং যে আইন আছে, আইন এবং বিধির আলোকে আমাদের মার্কেটিং প্ল্যান অর্থাৎ এমএলএম ব্যবসা করতে সমস্যাটা কোথায়, এই ব্যবসার বিধিবিধানগুলো কি, এই বিষয়গুলো আমরা একটু আজকে আশরাফুল আমিন স্যার থেকে কিন্তু জানতে চাই। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যারাই অংশগ্রহণ করেছেন এবং যারা ফেসবুক লাইভের মাধ্যমে আছেন। আমাদের এক দফা এক দাবি, আমরা কর্মসংস্থান ফিরে পেতে চাই, আমাদের বিনিয়োগের নিরাপত্তা এবং নিশ্চয়তা চাই, আমরা বিনিয়োগ ফেরত চাই, আমরা আমাদের কর্মসংস্থান ফেরত চাই। দ্রুত গতিতে ডেস্টিনি 2000 লিমিটেড চালুর মাধ্যমে ফুললি আগামী 25 তারিখে 24 তারিখে 1 মাস লাইসেন্স আবেদনের 1 মাস হয়ে যাবে। 25 তারিখ থেকে আমাদের স্টেটমেন্ট চালু চাই, এর কোনো ব্যত্যয় আমরা চাই না। এই দাবি রাখি জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আসাদকে। সম্মানিত বিএসডি বৃন্দ, এ পর্যায়ে আমরা আরো কিছু প্রশ্ন এবং শুভেচ্ছা বক্তব্য নিতে চাই। এই মুহূর্তে আমি বক্তব্য প্রদান করার জন্য শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ যদি এই মুহূর্তে না নেন এবং প্রশ্নের সংখ্যা যদি বেড়ে যায় এবং আমি একসাথে যদি একাধিক প্রশ্নের উত্তর দেই, সেই ক্ষেত্রে আপনারা যারা শুনছেন হয়তো তাদের এই উত্তরগুলো লিপিবদ্ধ করতে বা উত্তরগুলো বুঝে নিতে সমস্যা হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যদি ইতিমধ্যে 3টি প্রশ্ন এসেছে, আমাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে এই 3টি প্রশ্নের উত্তর আমি দেই এবং পরবর্তীতে বক্তাগণ যারাই প্রশ্ন করবেন তার উত্তরটা যদি আমি সাথে সাথে দেই, তাহলে এই বিষয়টা আপনাদের কাছে অধিক বোধগম্য হবে এবং আপনারা স্পেসিফিকলি জিনিসটা বুঝতে পারবেন। আর আমি জানি যে এই মিটিংটি রেকর্ডিং হচ্ছে, সেই ক্ষেত্রে পরবর্তীতে আমরা এটাকে ডকুমেন্টারি হিসেবে উপস্থাপন করাটাও আমাদের জন্য সহজ হবে। তো আপনাদের বিবেচনায় যদি আপনারা মনে করেন যে প্রশ্ন অনুযায়ী উত্তর দিয়ে আমার বক্তব্য উপস্থাপন করার সুযোগ দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে এটা আপনাদের জন্য অধিক বোধগম্য হবে এবং এমনও হতে পারে যে আমার উত্তরের পর পরবর্তীতে প্রশ্নকর্তা যে প্রশ্নটি করতে চাচ্ছেন সেই প্রশ্নটি করার প্রয়োজন নাও হতে পারে। সো আমি মনে করি যে এই মুহূর্তে যে 3টি প্রশ্ন এসেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলোর কিছুটা ডকুমেন্ট বেস। তো এটা আসলে আমার মন গড়া কাল্পনিক কোনো উত্তর দিয়ে হবে না, এটা আমাকে একেবারে আইন বিধি এবং ডকুমেন্টস অনুযায়ী আমাকে উত্তরটা দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাকে উত্তর প্রদান করার সুযোগ দিলে আমি মনে করি যে এটা সঠিক হবে। আমি আশরাফ বসের সাথে একমত, আশরাফ স্যারের সাথে একমত। আমি এটাই ভালো হবে, তাহলে আলোচনাটা অংশগ্রহণমূলক হবে। এমদাদ ভাই কি আছে? এমদাদ ভাই কি থেকে আর একটা প্রশ্ন যদি নেই তাহলে বোধহয় একটু ভালো হয়। তারপরে এমদাদ ভাই ঢুকতে পারে না। আমি মনে করি এখন থেকে শুরু করা উচিত। এমদাদ ভাই প্রশ্নটা যদি আশরাফ ভাইয়ের প্রশ্নের উত্তরের পরে এমদাদ ভাই প্রশ্ন করলে করবে, তখন আবার উত্তর
ওকে, জনাব আশরাফুল আমিনকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত ডায়মন্ড পিএইচডি এক্সিকিউটিভ বৃন্দ, আমরা এই পর্যায়ে জনাব আশরাফুল আমিন, সাবেক ব্যবস্থাপনা সমন্বয়ক ডেস্টিনি 2000 লিমিটেড, তার কাছ থেকে আমরা কিছু প্রশ্নের উত্তর জানতে চাই। তার পরবর্তীতে আমরা আবার প্রশ্ন করব, আমরা আবার কথা শুনবো পিএইচডি দের, এক্সিকিউটিভদের, ডায়মন্ডদের। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রথমেই আমার ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রাব্বুল আলামিনের প্রতি, যে মহান রাব্বুল আলামিন আমাকে আজকের এই অনুষ্ঠানে সুস্থভাবে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। পাশাপাশি কৃতজ্ঞতা জানাচ্ছি আয়োজকদের প্রতি, যারা এই চমৎকার একটা প্রোগ্রামের আয়োজন করেছেন, যেখানে আমাকে কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছেন। পাশাপাশি আহ কৃতজ্ঞতা জানাচ্ছি সকল অংশগ্রহণকারীদের প্রতি, যারা এই মুহূর্তে অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে তাদের আকাঙ্ক্ষা বা তাদের জানতে চাওয়াটা যারা জানতে চেয়েছেন এবং যারা প্রশ্ন করেছেন। পাশাপাশি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডেস্টিনি 2000 লিমিটেডের মাননীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসেনের প্রতি, যিনি স্বপ্ন না দেখলে, যিনি উদ্যোগ গ্রহণ না করলে হয়তো এই ডেস্টিনির মতো প্রতিষ্ঠান বা মাল্টি লেভেল মার্কেটিং এর মতো আধুনিক ব্যবসা পদ্ধতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হতো না। যাদের এই প্রতিষ্ঠার ক্ষেত্রে যাদের ভূমিকা রয়েছে, তাদের মধ্যে জনাব আলহাজ মোহাম্মদ হোসেন অন্যতম। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের অনুষ্ঠানকে আলোকিত করেছেন এবং আমাদের জানার আকাঙ্ক্ষা এবং আমাদের সামনে প্রকৃত সত্য, প্রকৃত বক্তব্য তুলে ধরে আমাদেরকে আরো সমৃদ্ধ করবেন এবং চলমান বিভ্রান্তি থেকে আমাদেরকে মানে তিনি নিস্তার দিবেন। পাশাপাশি যদি কোনো বোর্ড সদস্য বা ডায়মন্ড এক্সিকিউটিভ বা শেয়ার হোল্ডার উপস্থিত থাকেন, আমি তাদেরও দৃষ্টি আকর্ষণ করব যে নিঃসন্দেহে আমার বক্তব্যগুলো আপনারা শুনবেন, কোট করবেন এবং প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় যাচাই বাছাই সম্পূর্ণ করে আপনারা এর সপক্ষে বা বিপক্ষে আপনাদের মতামত উপস্থাপন করবেন। তো যাই হোক, ধন্যবাদ আবার সবাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি যেহেতু এখানে অনেক পার্টিসিপেন্ট ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন এবং আমি বুঝতে পারছি যে দেশ বিদেশ থেকে অনেক প্রশ্ন আসবে, তাই আমি প্রতিটি প্রশ্নের উত্তর বিশ্লেষণধর্মী না দিয়ে যতটুকু সংক্ষিপ্ত করা যায় আমি ততটুকু সংক্ষিপ্ত করার চেষ্টা করব। তো যাই হোক, প্রথমেই যে প্রশ্নটি এসেছে সেটা হচ্ছে, জনাব ওবায়দুর রহমান হিরো সাহেব করেছেন যে মহামান্য হাইকোর্ট কর্তৃক ঘোষিত রায় 173/2022 এই রায়ের আলোকে বর্তমান বোর্ড গঠনের উদ্দেশ্য কি? খুবই চমৎকার একটি প্রশ্ন এবং আমি মনে করি যে ডেস্টিনি 2000 লিমিটেডের পুনঃজাগরণ বা পুনর্জন্ম যে আইনগতভাবে বৈধভাবে হয়েছে তার প্রেক্ষাপট হচ্ছে এই 173/2022 এই রায়। যদিও এই রায়ের প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল 2018 সালের তলবি সভার মাধ্যমে গঠিত বোর্ডের মাধ্যমে, কিন্তু তারপরেও যেহেতু সেই বোর্ডটিকে জয়েন্ট স্টক অনুমোদন দেয়নি এবং পরবর্তীতে আদালতে শরণাপন্ন হওয়ার কারণে আদালত এই রায়টি প্রদান করেছে, সেহেতু আমার কাছে এই রায়টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেস্টিনি পুনঃজাগরণের ক্ষেত্রে। দেখেন, এই রায়টি যে আমরা এই রায়টির জন্য যে আবেদন করা হয়েছে সেখানে আমরা কোম্পানি আইন 1994 এর ধারা 81/2 তৎসহ 85/3 এর 396 ধারায় আমরা এই আবেদনটা করি। সেখানে আমরা বাদী বিবাদী হচ্ছে, রাষ্ট্র হচ্ছে বাদী, বিবাদীদের মধ্যে রয়েছে আমাদের বিপ্লব বিকাশশীল, যিনি এই আবেদনের দস্তখতকারী হিসেবে দস্তখত করেন ডেস্টিনি 2000 লিমিটেডের শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে, এবং সেখানে আমার জানা মতে 12, 14, 15 জন শেয়ার হোল্ডার সেখানে স্বাক্ষর গ্রহণ করেন এবং মহামান্য আদালত এই আবেদনটি গ্রহণপূর্বক দীর্ঘ শুনানি শেষে উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য বিশ্লেষণ করে মাননীয় বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার 1 সেপ্টেম্বর 2022 এই রায় এবং আদেশ প্রদান করেন। এই রায় এবং আদেশের বাংলা কপিটি যদি আপনাদের কারো কাছে থাকে, আপনারা দেখবেন যে এই রায় এবং আদেশের ক্ষেত্রে এই মহামান্য বিচারক
উভয় পক্ষের আলোচনা বিশ্লেষণ করে তিনি একটা বক্তব্য উপস্থাপন গিচাই করেছেন, কচিকাঁচা মেলা প্রেক্ষাপট অডিটোরিয়ামে উপস্থাপন এই করেছেন, মিলন মেলা যেটাকে আমি বলবো যে এই রায়ের প্রেক্ষাপট বা এই রায়ের শানে নজুল। হ্যাঁ, যেমন যে কোনো একটা সূরা অবতীর্ণ হওয়ার পূর্ববর্তী ঘটনাকে শানে নজুল বলা হয়, তদ্রূপ এই রায় প্রদানের বা নির্দেশনা প্রদানের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে যে আমরা যদি বাংলা রায়ের কপিটার 5 নাম্বার পাতা আমরা যদি একটু দেখি, তো সেখানে আমরা দেখব যে সেখানে আদালত বলছে যে এই ক্ষেত্রে কোম্পানিকে একটি চলমান ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে চালু রেখে একদিকে স্টেক হোল্ডারদের আর্থিকভাবে এবং মানসিকভাবে উপকৃত হবে, অন্যদিকে রাষ্ট্র দোষী সাব্যস্ত শেয়ার হোল্ডার পরিচালকদের নিজ নিজ শেয়ার বা তারা এখন পর্যন্ত যা ধরে রেখেছে বিক্রি করে উপরোক্ত জরিমানা আদায়ের অবস্থান থাকবে। এখানে যে বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই ক্ষেত্রে কোম্পানিকে একটি চলমান ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে চালু রাখার পক্ষে আদালতের বিচারক মত দিয়েছে বা রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা মেলা অডিটোরিয়ামে এই মিলন মেলা ও বিশেষ আলোচনা সভার আয়োজন করে ডেস্টিনি বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশকরা। এতে প্রধান অতিথি ছিলেন ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন। এ সময় বিনিয়োগকারীরা বলেন, বিভ্রান্ত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে ডেস্টিনিকে। আর অল্প সময় অপেক্ষা করতে হবে যেন বিভ্রান্ত না হই আমরা, চাই কিছুই অনলাইনে আসে না কেন। আমাদের হিসাবে এই মত পোষণ করে যে যদি কোম্পানিকে এক দেশের অবসরপ্রাপ্ত উচ্চ সাংবিধানিক পোস্ট হোল্ডার বা সরকারি কর্মকর্তা, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ব্যারিস্টার এবং ব্যাংকার, অর্থনীতিবিদদের মধ্যখান থেকে কিছু অভিজ্ঞ এবং সৎ ব্যক্তিদের সহায়তায় তার স্বাভাবিক ব্যবসা পরিচালনা করার অনুমতি প্রদান করা হয়, তাহলে স্টেক হোল্ডার তথা শেয়ার হোল্ডার, বিনিয়োগকারী, ঋণদাতা, কর্মচারী, কর্মকর্তা দের স্বার্থ আরো ভালোভাবে সুরক্ষিত হবে। আমি আপনাদেরকে আবারও বলছি যে আদালত বলছে যে সুতরাং দেশের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে রাষ্ট্রের কিছু অবসরপ্রাপ্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক ব্যক্তি বা অভিজ্ঞ ব্যক্তিদেরকে যদি আবেদনকারীদের সাথে সমন্বয় করে একটা বোর্ড গঠন করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে তাহলে স্টেক হোল্ডার, এখন এই স্টেক হোল্ডার কারা? এই স্টেক হোল্ডার হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেডের 45 লক্ষ ক্রেতা পরিবেশক। পরবর্তীতে বলছে তথা শেয়ার হোল্ডার কারা? আমরা 49 জন অংশীদার যারা কোম্পানি আইন অনুযায়ী। আপনার এই প্রশ্নটির উত্তর দিয়ে দিতে চাই, খুব সংক্ষিপ্ত আকারে বলছি। প্রথমত হচ্ছে যে এনএফসি হচ্ছে নেয়ারফিল্ড কমিউনিকেশন, একটা প্রযুক্তির নাম। আপনি লক্ষ্য করবেন যে ডেস্টিনি 2000 লিমিটেডের বোর্ড চেয়ারম্যানের পক্ষে জনাব সাইফুল ইসলাম একটি দাপ্তরিক প্রজ্ঞাপন বা অফিস আদেশ প্রদান করেন, যেখানে তিনি উল্লেখ করেন যে ক্রেতা পরিবেশকদেরকে বিদ্যমান আইনের 22 নম্বর ধারা অনুযায়ী ছবিযুক্ত আইডি কার্ড সংগ্রহ করতে হবে এবং এই সংগ্রহের নিমিত্তে ডেস্টিনি 2000 লিমিটেডের শাহজালাল ইসলামী ব্যাংক বরাবর 1000 টাকার প্রদান বা 999 টাকার প্রদান সাপেক্ষে একটি কার্ড সংগ্রহ করতে হবে এবং যে কার্ডটি হচ্ছে, যে প্রযুক্তিটা ব্যবহার করা হয়েছে সেই প্রযুক্তিটা হচ্ছে এনএফসি কার্ড। অ্যাকচুয়ালি এনএফসিটা একটা প্রযুক্তির নাম। হ্যাঁ, এটা আসলে আমরা এনএফসি বলতে এইটাকে মনে করাচ্ছি একটা ব্র্যান্ড। নো, এনএফসি একটা প্রযুক্তি। এখন ইলেকট্রিক কার্ড একটা প্রযুক্তি, এটা মিৎসুবিশি কোম্পানির আছে, এটা বিএমডব্লিউর আছে, এটা টয়োটা কোম্পানির আছে। হাইব্রিড, ইটস এ প্রযুক্তি। তাহলে নেয়ারফিল্ড কমিউনিকেশন এটা হচ্ছে একটা প্রযুক্তির নাম, যেটা বর্তমান বিশ্বে সমস্ত, এটা একটা নতুন প্রযুক্তি, যে প্রযুক্তিটা আমরা যেহেতু 2024 সাল বা 25 সালে আমরা প্রতিষ্ঠানটি চালু করতে যাচ্ছি, তাহলে 2025 সালে এসে নিঃসন্দেহে আমরা 2001-2 সালের সেই পিভিসি কার্ড ইউজ করব না, আমরা একটা আধুনিক প্রযুক্তিগত কার্ড ইউজ করব। দেখেন আপনারা এখানে খেয়াল করলে দেখবেন যে আমরা 2001-2 সালে যারা ব্যাংক কার্ড ইউজ করতাম, আমাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, সেখানে তখন প্রথম যে প্রযুক্তিটা ছিল সেটা ছিল ম্যাগনেটিক স্ট্রিপ। দ্যাট মিনস আমাদের কার্ডের পিছনে একটা কালো রঙের একটা অংশ ছিল, যেটাতে ঘষা দিলে আমরা ওই কার্ড ব্যবহার করতে পারতাম। তো ওই ম্যাগনেটিক স্ট্রিপটা, এটা ছিল একটা প্রযুক্তি। পরবর্তীতে এই প্রযুক্তির পাশাপাশি আরেকটা প্রযুক্তি অ্যাড হয়, কারণ ম্যাগনেটিক স্ট্রিপটা
আমরা যদি চুম্বকের সাথে লাগাই তাহলে সেই স্ট্রিপটা নষ্ট হয়ে যায় বা ডাটা নষ্ট হয়ে যায়, যার কারণে পরবর্তীতে আরেকটা প্রযুক্তি আসে, সেটা হচ্ছে চিপ। যেটা চিপ আপনার খেয়াল করবেন যে মোবাইলের সিম কার্ডের মধ্যে যেরকম একটা চিপ থাকে, এই চিপ প্রযুক্তিটা আছে, যেটা আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ডে আমরা পেয়েছি, বা আমরা এখনকার বিভিন্ন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড গুলোতে চিপটা পাই। এই চিপটা একটা রিডার মেশিনে না দিলে রিড করে না। রিড করানোর জন্য একটা রিডার মেশিন লাগে, একটা আলাদা একটা হার্ডওয়্যার লাগে, যেটাকে আমরা রিডার মেশিন বলি। এই চিপের পাশাপাশি আরেকটা প্রযুক্তি এসেছে, সেটা হচ্ছে আরএফআইডি, রেডিও ফ্রিকোয়েন্সি, যেটা সিস্টেম ব্যবহার করে। আমরা যারা অনেকেই উন্নত দেশে গিয়েছি, এখন বাংলাদেশে এটা অ্যাভেলেবেল আছে, যে আমরা হোটেলে কার্ড, দেখা গেছে যে আমরা একটা কার্ড ধরলে হোটেলে গেট খুলে যাচ্ছে। এই কার্ডটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি, এবং এই রেডিও ফ্রিকোয়েন্সি আবিষ্কারের 20 বছর পর এর চেয়ে উন্নত প্রযুক্তির যে প্রযুক্তিটা আবিষ্কার হয়েছে, সেটা হচ্ছে এনএফসি। এনএফসি সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে আমরা এখানে যারা ডিস্ট্রিবিউটার আছি, আমরা জানি যে এখানে মোহাম্মদ হোসেন স্যার যেহেতু আছে, আমি এই কথাটা বলতে একেবারে নির্দ্বিধায় বলতে পারি যে আমি যখন জিজিএন এর ডিস্ট্রিবিউটার ছিলাম, 15,000 টাকা দিয়ে যখন আমি জিজিএন এ জয়েন করি, আমাকে 300 ভিজিটিং কার্ড দেওয়া হয়েছিল। এবং এটা স্যার জানে যে এই সময় 15,000 টাকা দিয়ে জয়েন করলে 300 ভিজিটিং কার্ড দেওয়া হতো। তো এই ভিজিটিং কার্ডটা কেন? এই ব্যবসা বিস্তারের জন্য, নেটওয়ার্কিংটা সৃষ্টির জন্য ভিজিটিং কার্ড হচ্ছে একমাত্র মাধ্যম। তৎকালীন সময় কিন্তু সোশ্যাল মিডিয়া ছিল না। এখনো আমরা ব্যবসা প্রসারের জন্য যেই মাধ্যমটা সবচেয়ে বেশি ব্যবহার করি, সেটা হচ্ছে ভিজিটিং কার্ড। তাহলে এই ভিজিটিং কার্ডটার বর্তমানে 2টি ভার্সন আছে, একটা হচ্ছে অ্যানালগ, একটা হচ্ছে ডিজিটাল। অ্যানালগ হচ্ছে কার্ডে যেটা আমরা প্রিন্ট করি, আর ডিজিটাল যেটা, সেটাই হচ্ছে এনএফসি মাধ্যমে যেটা ব্যবহৃত হয়। বাংলাদেশের সর্বপ্রথম ইন্ট্রো নামক একটা কোম্পানি, এখনো এটা বাংলাদেশের সর্ববৃহৎ এনএফসি ভিজিটিং কার্ড কোম্পানি, তারা এই কার্ডটা প্রচলন করে, এবং আমি এই কার্ডের আমি নিজে এই কার্ডটা তাদের কাছ থেকে ক্রয় করি। এই কার্ডটা ক্রয় করার পরে এইটার বিভিন্ন সুবিধা আমি যখন দেখতে পাই, তখন আমি চিন্তা করি যে একটা বৃহৎ প্রতিষ্ঠান যেমন ডেস্টিনি, যেমন আমি বলছি যে মিরন তার একটা মুদি দোকান আছে, তাহলে মুদি দোকানে মিরন আমাদেরকে ডিসকাউন্ট দিবে। তাহলে এখন মিরন যে ডিসকাউন্ট দিবে, মিরন কিভাবে ডিসকাউন্ট দিবে? মিরন কি কাস্টমারকে দিবে না কোম্পানিকে দিবে? নিঃসন্দেহে মিরন কোম্পানিকে দিবে, কাস্টমারকে দিবে না। কাস্টমারকে দিবে কে? কোম্পানি। কি দিবে? পয়েন্ট। তাহলে এই যে মিরন, এই ব্যক্তিটা যে ডেস্টিনির ডিস্ট্রিবিউটার, এটা সে আইডেন্টিফাই করতে পারলো আইডি কার্ড দিয়ে, যেটা নর্মাল একটা আইডি কার্ড হলেই বুঝতে পারলো যে এটা ডেস্টিনির সে ডিস্ট্রিবিউটার। বাট তার আইডি এবং ডাটাবেজে ঢোকার জন্য কোনো তথ্য উপাত্ত কিন্তু, কোনো প্রযুক্তি কিন্তু ওই কার্ডটার মধ্যে নাই। এখন এই এনএফসি কার্ডের ভিতরে একটা চিপ থাকে, বা বাইরে একটা কিউআর কোড থাকে। মিরন যদি এই কিউআর কোডটা স্ক্যান করে, তাহলে মিরন কিন্তু ওই কাস্টমারের ডাটাবেজে চলে যাবে, এবং সেখানে মিরন শুধু লিখবে যে 100 টাকার পণ্য ক্রয় করছে, তাহলে কিন্তু তার সিনে বা ডিনে অটোমেটিক্যালি ওই পয়েন্টটা কিন্তু কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে। তাহলে এই যে মিরন কাস্টমার হিসেবে আমাকে বা XYZ কে কমিশনের সুবিধাটা দিবে, এই দেওয়ার জন্য কোম্পানির ডাটাবেজের সাথে সংযুক্তির জন্য যে প্রযুক্তিটা ব্যবহার করা হচ্ছে, সেটাই হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা এই এনএফসি কার্ড। পাশাপাশি আমি ভিজিটিং কার্ডের আর কোনো প্রয়োজন হলো না। আমি আমার নিয়ারেস্ট যারা আছে তাদের সাথে আমি এটা কি করলাম, জাস্ট মোবাইলে টাচ করলেই তার কাছে আমার কন্ট্রাক্টস, ইমেল, ফেসবুক আইডি ইত্যাদি চলে গেল। এবং আরো সহজ বিষয় হচ্ছে কি জানেন, যে এখানকার কিউআর কোডটা আমি যদি ফেসবুকে দিয়ে যদি বলি যে আমার বন্ধু বান্ধব যারা আছেন সবাই এই কিউআর কোড স্ক্যান করলে আমার যাবতীয় তথ্য পেয়ে যাবেন, তারা এই কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু আমার মোবাইল নাম্বার হইতে শুরু করে যে তথ্যগুলো আমি তার সাথে শেয়ার করতে চাই, সেই তথ্যগুলো পেয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখেন, যদি দেশের লক্ষ লক্ষ দোকানের সাথে আমাদের চুক্তি গণ্য করি, কিভাবে তাদেরকে বিনিয়োগকারী হিসেবে গণ্য করি? তাদের বিনিয়োগ হচ্ছে শ্রম এবং টিম। তারা যে 12 বছর আমাদের এই প্রতিষ্ঠানের সাথে শ্রম দিয়েছেন, এই 12 বছর যে প্রতিষ্ঠানে একটা টিম তৈরি করেছেন, এটা হচ্ছে তাদের বিনিয়োগ। যেহেতু এই 45 লক্ষ মানুষ ডেস্টিনির সম্পদ, এবং এই টিম লিডাররা একটা কোম্পানির সম্পদ, সেহেতু এই সম্পদ যেহেতু তারা, নিঃসন্দেহে এই 45 লক্ষ মানুষ হচ্ছে আমাদের এক ধরনের বিনিয়োগকারী। এবার আসেন, এই বিনিয়োগকারীর মধ্যে 2টি ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি হচ্ছে যে যারা শ্রম এবং টিম দিয়ে প্রতিষ্ঠানকে বিনিয়োগ করেছেন, আরেকটা হচ্ছে যারা অর্থ দিয়ে প্রতিষ্ঠানকে বিনিয়োগ করেছেন।
আপনি খেয়াল করবেন যে ডেস্টিনি 2000 লিমিটেড একটি মার্কেটিং কোম্পানি হিসাবে আমরা 45 লক্ষ গ্রাহক তৈরি করেছি বা ক্রেতা পরিবেশক তৈরি করেছি। তাদের বিনিয়োগ হচ্ছে শ্রম এবং টিম। এই তাদের বিনিয়োগ ফেরতের একমাত্র মাধ্যম হচ্ছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। যদি আজকে ট্রি ডাচ বাংলা প্লান্টেশন ব্যাংক ফাস্ট বা ট্র্যাক সার্ভিস দিনরাত ডিএমসি 24 ঘন্টা টাকা জমা, উত্তোলন এবং পাঠানো যায়। ব্যাংকিং অ্যাকাউন্ট সহ তাদের বিরুদ্ধে যে রায় হয়েছে, সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, সে রায়ের বিরুদ্ধে আপিল করার উদ্যোগ গ্রহণ করেছে, এটা আমি যতটুকু জানি। এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন স্বনামধন্য প্রভাবশালী আইনজীবী নিয়োগ করেছে এবং এই আপিলের পরে আদালতের নির্দেশনা অনুযায়ী সেখানে আপনাদের বিনিয়োগ ফেরত দেওয়া হবে। এবং এখানেও আপনাদেরকে আমি নিশ্চিত করতে চাই যে এখানেও আমাদের ডাটাবেজে সকল বিনিয়োগকারীর মানে সকল প্যাকেজ ক্রয়কারীর কে কি প্যাকেজ ক্রয় করেছেন সেই হিসেবগুলো বা সেই তথ্যগুলো সুরক্ষিত আছে। এবং যখন আমাদের এই সার্ভারটা চালু হবে তখন আপনারা সার্ভারে এই তথ্যগুলো পাবেন। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ডেস্টিনির বিনিয়োগকারীরা বা প্যাকেজ ক্রয়কারীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না এবং আদালতের নির্দেশনা অনুযায়ী এটা বিনিয়োগ ফেরত দিতে পারবেন। তবে আমি আপনাদেরকে এই বিষয়ে একটা জিনিস বলি, কোনো ব্যক্তির ইচ্ছা অনুযায়ী বিনিয়োগ ফেরতের ব্যাপারটাকে আসলেই সংগঠিত হবে না, কারণ টোটাল ব্যাপারটা আইনি প্রক্রিয়ায় চলে গেছে। আদালত নির্দেশ দিলে সে নির্দেশ অবশ্যই প্রতিপালন করতে হবে। তাই আমাদেরকে ব্যক্তির উপর নয়, বরং আমাদেরকে আদালতের নির্দেশনার উপর আমাদেরকে অপেক্ষা করতে হবে। এবং যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাদের প্রতি আপনাদের মাধ্যমে একটাই অনুরোধ থাকবে, তারা যেন তাদের দায়িত্বটা যথাযথভাবে পালন করেন, কারণ তারা যথাযথভাবে দায়িত্ব পালন করলেই আমাদের বিনিয়োগ ফেরতটা সুনিশ্চিত হবে। ধন্যবাদ। বাস সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং প্রধান বক্তা, অনেকেই আমাদের জুমে অ্যাটেন্ড করতে পারেনি, যার ফলে হোয়াটসঅ্যাপে আমার কাছে 3-4টা প্রশ্ন আসছে। আপনার অবগতির জন্য আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তরগুলো আপনার যদি সুযোগ থাকে আপনি দিবেন। সেটা হলো একটা প্রশ্ন, ডেস্টিনি 2000 লিমিটেডের মার্কেটিং প্ল্যানটি কি বোর্ড কর্তৃক অনুমোদিত কিনা এবং বিধিসম্মত কিনা, এইটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আসছে আমার কাছে, সেটা হচ্ছে বর্তমান মার্কেটিং প্ল্যানে ক্রেতা পরিবেশকদের আর্থিক ঝুঁকি বিনিময়ের কোনো সুযোগ আছে কিনা। বর্তমান মার্কেটিং প্ল্যানে ক্রেতা পরিবেশকদের আর্থিক ঝুঁকি বিনিময়ের কোনো ধরনের সুযোগ আছে কিনা, এইটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে 3টা প্রশ্ন মোট। আগামী দিনের ডেস্টিনি 2000 লিমিটেড কে আপনি কিভাবে দেখেন সেই সম্পর্কে যদি কিছু বলতেন, এটা একটা প্রশ্ন। টোটালি 3টা প্রশ্ন আসছে, বাস এই 3টা প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে প্রত্যাশা করছি। ধন্যবাদ। আমি প্রথমে উত্তর। আপনাকে বলছি যে আমি একটা প্রশ্নের উত্তর ইতিমধ্যে দিয়ে দিয়েছি যে আর্থিক ঝুঁকি বিনিময়ের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র এমএলএম কোম্পানি হিসেবে ডেস্টিনি 2000 লিমিটেড তার এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউটরদের আর্থিক ঝুঁকির বিপরীতে ইন্স্যুরেন্স পলিসি গ্রহণের ব্যবস্থা গ্রহণ করেছে। এটা আমাদের মার্কেটিং প্ল্যানে আছে যে আমরা ডিস্ট্রিবিউটরদেরকে, আমরা এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউটর যারা যারা রয়্যালিটি কমিশন পাবেন তাদেরকে আমরা ইন্স্যুরেন্স প্ল্যানের আওতায় নিয়ে এসেছি। বাসা আসবো, আসেন, নো প্রবলেম। কারণ আমি তো এটা ট্রেনিং করেছি অনেক, যেহেতু মার্কেটিং কোম্পানি, সেটা ছিল ফরচুন ব্রেকওয়ে সিস্টেম, বুঝতে পারছেন? ইউনিলেভেল সিস্টেম ছিল না, এটা ছিল ব্রেকওয়ে সিস্টেম। তো সেটাতে কাজ শুরু করি, কাজ শুরু করার পরে অনেক দিন অনেকগুলো ট্রেনিং করেছি, ক্যারিবিয়ান দেশগুলোতে বিভিন্ন দেশে ঘুরেছি, এই যে সুরিনাম, তো ইকুয়েডর, বিভিন্ন দেশে আমি ঘুরেছি। ঘুরার ফলে তারপরে যখন আমাকে প্রস্তাব দিলেন তখন আমার বাসায় রফিকুল আলম সাহেব নতুন কানাডা গেছেন, তখন আমার বাসা আসছেন এমওএ সেমিনার দেখাচ্ছেন। তার সাথে ছিলেন এডওয়ার্ড গুমেজ, ছিলেন এক ভদ্রলোক খ্রিস্টান, আর ছিলেন মাহবুব আলী খান, তারপরে এই যে বজলু রশিদ, বজলু ছিলেন, আর ইয়ে ছিলেন সিলাম কর্মকার, হিন্দু ভদ্রলোক, ওনার বাড়ি ছিলেন। তারপরে প্রোগ্রাম দেখালেন আমাকে, প্রোগ্রাম দেখানোর পর আমি ইয়েস নো বের করে কিছু না বলে বলছি ফর্মটা দেন, আমি সাইন করি। কারণ আমি এটার উপরে তো জানা আছে আমার এমএলএম কি জিনিস, এটার প্রোডাক্টটা উন্নত মানের প্রোডাক্ট ছিল এমএ কর্পোরেশনের, তা আমি জয়েন করছি মূলত প্রোডাক্টের জন্য, জয়েন করে ফেলছি। তারপরে উনার সাথে উনি মনে করছে হয়তো আমি এমএলএম বুঝে নাই, কেন কিছু প্রশ্ন করলাম না, কেন জয়েন করলাম।
তো উনি বুঝতে পারে না, কিন্তু আমি তো এটার উপরে অনেক আগে, ওনাদের আগের থেকে আমি এটার উপরে মার্কেটিং করে আসি। তাই আমি শুরু করলাম এমওয়েতে যে ভার্জিনিয়াতে ট্রেনিং করলাম, রফিকুল আমিনের সাথে গেলাম। আমরা একটা বেশ একটা ইন্ডিয়ান মহিলা ছিল, নাগ পারঞ্জিত বৌদ্ধ, আমরা কয়েকজনে গেলাম, সেই ভার্জিনিয়াতে ট্রেনিং করলাম এমওয়ে কর্পোরেশন। তো এগুলি করেছি। তারপরে দেখেন হঠাৎ করে রফিকুল আমিনকে আর পাচ্ছি না খুঁজে। তখন আমি একটা এমএলএম কোম্পানিতে জয়েন করছি, জিজিআর নামে এমএলএম কোম্পানি জয়েন করছি। এটা হচ্ছে 97 সালে। 97 সালে আমি জয়েন করলাম। জয়েন করার পর তার সাথে কমিটমেন্ট, তার সাথে আমার কথা হলো, কন্ট্যাক্ট হলো, বাংলাদেশে যদি 3000 লোক জয়েন করতে পারে তাইলে বাংলাদেশে কনসেপ্ট নিয়ে আসবে। তো বাংলাদেশে যেহেতু লোক সংখ্যা বেশি, এটা নিয়ে আসা উচিত। তখন তো রফিকুল আমিন বাংলাদেশে চলে আসছে, আমি তো ওনারা পাইনি। তা আমি শুরু করে দিছি, আমি মন্ট্রিয়ালের ডুরাসারে বিশাল এক অফিস নিয়ে আমি শুরু করেছি কাজ। বিশাল অফিস দিয়ে দিচ্ছেন আমাকে। তখন আমি উইকলি $2400 পেতাম, $2400 উইকলি পেতাম। তখন যখন কাজ করতেছিলাম তখন রফিকুল আমিনকে পাচ্ছিলাম না। আমার ওয়াইফে আমাকে বললেন, তো রফিকুল আমিন সাহেব তো এমওয়েতে কাজ করছেন, ওনার একটু খুঁজে দেখো। তখন আমি ওনাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে পাই নাই, ওনার ইয়াতে আমি টেলিফোন সেটে আমি ভয়েস মেসেজ দিলাম ওনাকে, বলছি রফিকুল আমিন সাহেব যদি আপনি আসেন আমার সাথে যোগাযোগ করুন। উনি আমার হয়তো পরে কন্ট্যাক্ট করেছেন। কন্ট্যাক্ট করার পর আমি ডুরাসের অফিসে নিয়ে ওনাকে এই কনসেপ্টটা দেখালাম। দেখানোর পরে উনি একমত করা যায়। তো উনি বলছে আমি বাংলাদেশে থাকবো। তো আমি বললাম বাংলাদেশে থাকলে তো ভালো কথা, আপনি বাংলাদেশে থাকলে ভালো, যেহেতু বাংলাদেশে এই কনসেপ্ট নিয়ে যাবো, এমএলএম কনসেপ্ট নিয়ে যাব, মিস্টার দাস রাজি হয়েছে। তখন আমরা বুঝতাম না সফটওয়্যারের দাম যে এত কম। সে তো আমাদেরকে বলছে অনেক টাকা সফটওয়্যার দাম, তখন বুঝতে পারিনি। যদি জানতাম সফটওয়্যারের দাম এত কম, তাহলে কিন্তু আমরাই কিন্তু শুরু করতে পারতাম বাংলাদেশে এসে। তারপর রফিকুল আমিন আগে পাঠাই দেওয়া হলো, তো উনি আইসা মার্কেট সার্ভে করে ট্রেনিং করাইলেন, অনেকের দেখাইলেন, অনেকে বিশ্বাস করতেছেন। তখন আমি কি করলাম, উনি 98-এ আসলেন, আমি 99-এর 13ই ফেব্রুয়ারি বাংলাদেশে আসি। উনি আমাকে, রফিকুল আমিন আমাকে রিসিভ করছেন। রিসিভ করে আমাকে নিয়ে এসে আমি মেরিন একটা গেস্ট হাউস ছিল, মেরিন গেস্ট হাউস, এই যে ইয়েতে বনানীতে, ওইটাতে উঠলাম আমি এবং আমার সাথে আসছিলেন এই যে ফজলে আওয়াল সাহেব। ওনার ওখানে ড্রাইভিং স্কুল ছিল, উনি ওটার মালিক ছিলেন। তো উনি আসলেন আমার সাথে, উনি নিজের টাকাতে টিকিট কেটে আমার সাথে আসছে। তো আসার পরে আমরা ওখানে মেরিন ইয়াতে ছিলাম। ওখান থেকে তারপরে আমরা উঠলাম এই যে ইয়েতে ব্রাকিনে উঠলাম। ওখান থেকে আমরা গুলশান ক্লাবে গেলাম, গুলশান ক্লাবে উঠলাম। তো ওই রকম করে তারপরে এই যে শুরু হলো। তারপর প্রথম সেমিনার হলো আমাদের ইয়েতে, ওই যে জীবন ব্যাংক কর্পোরেশনে, ওখানে আজকের যে ডিআরও মনির, উনি এবং ছাত্রলীগের যে স্বপন ছিল, গোলাম বারক স্বপন, তারা অনেকে আসছেন ওই মিটিংয়ে। তো ওই যে স্বপন, মেজবউদ্দিন স্বপন আসছেন। স্বপন তো আমার দুঃসম্পর্কে খালাতো ভাই, সেও আসছেন। তো এগুলি করে শুরু করলাম। শুরু করার পরে জিজিএন যখন শুরু করলাম, তখন শুরু করার পরে থেকে কাজ আমরা শুরু করে দিয়েছি। তখন আমার চিন্তা ছিল আমি চলে যাব, এমডি সাহেবের দায়িত্ব পালন করবে এখানে বেশিরভাগ রফিকুল আমিন সাহেব। তখন তো এমডি সাহেব না, রফিকুল আমিন সাহেব। তারপরে যখন দেখা গেল আমাকে দিয়ে মিস্টার দাস আমাদের প্রোডাক্ট দিচ্ছে না, আমাদের ফেস ভ্যালু দিয়া বাংলাদেশের লোক জয়েন করতেছে, প্রোডাক্ট না দিয়ে আমাকে সিলেট পাঠালো। কি ওখানে একটা অফিস রান করতে হবে, আমাকে 45 লক্ষ টাকা ক্যাশ দিয়ে পাঠালেন একটা ব্যাগের মধ্যে দিয়ে। আমি জিএমজি তে চলে গেলাম। আমি বুঝতে পারিনি এটা ধরা পড়লে যে এটা ক্রাইম হবে, এটা বুঝতে পারিনি, যেহেতু কানাডার থেকে আসছি, সরল সোজা মানসতা। তো আমি চলে গেলাম। ওখানে যাওয়ার পরে দেখি এটা হুন্ডির টাকা, আমাদের প্রোডাক্ট দিতে পারেন, সে হুন্ডি করে টাকা পাঠা দিচ্ছে, অফিসের নামে কোনো গন্ধ নেই, টাকা পাঠায়। তখনই আমি মাইন্ডসেট করছি না, ওর সাথে তো থাকা যাবে না। ও তো টাকা পাঠা দিচ্ছে, আমাদের প্রোডাক্ট দিচ্ছে না, বাউচার দিচ্ছে। তো সে তো আমার দেশে টাকা নিয়ে চলে যায়, সারা জীবন আমরা কলঙ্কিত হয়ে থাকতে হবে। তখন আমি কি করলাম, তখন আমি রফিকুল আমিন সাহেবকে বললাম, দেখেন সে কিন্তু এই কাজটা করছে। তো তাই নাকি? হ্যাঁ, আমাকে দিয়ে টাকা পাঠাচ্ছে। তো সে তো লোক ভালো না, সে গুলি করতেছে, আমাদের প্রোডাক্ট দিচ্ছে না, সে চলে যাচ্ছে। ফ্যান্সি নামে একটা রিসিপশনিস্ট মেয়েকে আমি জব দিয়েছিলাম, রিসিপশনিস্ট 3,500 টাকা বেতনে। সে হয়েছে তার ক্যাব হয়ে, তাকে বানায় ফেলাইছে তার পার্সোনাল সেক্রেটারি বানায়, তাকে স্যালারি দিয়ে কোম্পানি মালিকানা দিয়ে। তখন আমাদেরকে প্রস্তাব দিল, যখন ক্রাইসিস সৃষ্টি হলো, প্রোডাক্ট দিতে পারে ক্রাইসিস সৃষ্টি হলো, তখন রফিকুল আমিনকে আমাকে নিয়ে বলছে ফেন্সির রাখবি ডিরেক্টর। আমরা বলছি ফেন্সি তো একটা রিসিপশনিস্ট, আমরা তোমাকে নিয়ে আসলাম বাংলাদেশে, তুমি ফেন্সিকে কেন দিবা? এটা তো আমরা মেনে নিতে পারবো না ফেন্সিকে। তো বলছে না ফেন্সি মালিকানা, সরি, ফেন্সির সাথে আমরা তো, আমাকে পার্সেন্ট দিবে, রফিকুল আমিন পার্সেন্ট দিবে, সে থাকবে। তো আমরা রাজি না হয়ে তখন আমরা চিন্তা করলাম কি করা যায়।
সে যে শুরু করছে এবং দেখা গেছে কিছু লোক দিয়ে আমাদেরকে মারানোর চেষ্টা করছে, তিতুমিরের ছেলেদের সেট করেছে রফিকুল আমিনকে মারবে, এই করবে সেই করবে, প্ল্যান সেট করছে। ইসমাইল হোসেন বেঙ্গলি দিয়ে সেট আপ করছে, এইরকম করতেছে। তখন তো ভাবছি না আর কিছু করার থাকবে না, এখন আমাদের কিছু একটা করতে হবে। তখন আমরা কি করছি, আমি এবং রফিকুল আমিন সাহেব, নজরুল সাহেব আমাদের এক্স এমডি যিনি আসছিলেন, নজরুল সাহেব, উনি তো মারা গেছেন, আল্লাহ বেহেশত নসিব করুন। উনি জিএনএল নামে একটা কোম্পানি করছেন তখন ইয়াতে বারিধারা ডিওসিসে। উনার এখানে গেলাম, উনার সাথে পরামর্শ করলাম, আপনার সহযোগিতা লাগবে, আমরা তো পারবো না, আমি যেহেতু বাইরে ছিলাম, আমরা আপনার সহযোগিতা আর কি করা যায়। তাইলে বলে অসুবিধা নেই, অসুবিধা না, আমি করে দেবো আপনাদের, আপনাদের সাথে আমিও থাকবো। তো ঠিক আছে, থাকবেন যখন বেশ ভালো, আপনি যখন থাকবেন আমাদের কাজটা করে দেন। তখন কিন্তু প্রথম মিটিং করে আসলাম, তারপরে 2 দিন পরে দেখা গেল মিটিং করলাম, 2 দিন পরে আমাকে নিয়ে সিনান দাস ঘুরলেন ঢাকা শহর, অনেক জায়গায় গাড়ি দিয়ে ঘুরলেন। তো হঠাৎ করে রফিকুল আমিন এই ফাঁকে দিয়ে আমার বাসায় মিটিং টিটিং করতেছেন লোকজন নিয়ে, আর আমি তার সাথে ঘুরতেছি, তাকে আমি কন্ট্রোল করতেছি। আর এদিকে এমডি সাহেব রফিকুল আমিন সাহেব বললো আপনি ওর সাথে আপনি লোকজন নিয়ে কথা বলেন। তখন আমার বাসা বারিধারা ডিওসিসে কর্নেল কাফি সাহেবের বাসায় 3 নম্বর রোডে। তো উনার বাসার মধ্যে মিটিং চলছে রফিকুল আমিন। আমি সারাদিন ঘুরলাম, সন্ধ্যার সময় আমি ফোন দিলাম, এমডি সাহেব কোথায় আপনি? তো বলছে আপনার বাসাতে মিটিং করতেছে। তো তারপরে কোথায় যাবে? বলছে আমি তো যাব দাসের সাথে মিটিং আছে। আমি বলছি, কেন দাস সাথে? দাস তো আমাকে বলে না সামথিং রং, কিছু একটা ঘটাবে সে। আপনি একটা কাজ করে মোবাইলটা বন্ধ করে বাসা যেয়ে বসে থাকে। তারপরে সে তো বাসায় যে কথা সেই কাজ, সে বাসা যেয়ে বসে আছে। উনার বাসায় কিন্তু আমি চিনি নাই, উনি মহাখালী ডিওসিস থাকতেন, মহাখালী ডিওসিস থাকতেন, কিন্তু উনার বাসা আমি বারিধারা ডিওসি, উনি মহাখালী ডিওসি। উনি উনার বাসা আমি চিনি নি কোনোদিন, উনি 2 ব্লক 3 ব্লক আগে নেমে যেতেন, না ড্রপ দিয়ে আসে, কিন্তু আমি বাসা চিনি নি কোন। তখন দাস আমাকে ফোন দিয়ে বললে হুসাইন আমিন কোথায়? আমি বলছি আমিন সম্বন্ধে তো আমার জানা নাই, সে তার বাসা কোথায়, আমি বাসা তো চিনি না। তো কি করতে হবে? তারপর তার ড্রাইভারকে পাঠা দিছে আমাকে নিয়ে আসতে। তা আমাকে নিয়ে আসছে ওর অফিসে, নিয়ে আসছেন। নিয়ে আসার পরে ওইটা ছিল ডুপ্লেক্স বাড়ি, ছিল একটা অফিস, তো ওখানে নিয়ে আসছেন। তাও তারপরে ওখানে যাওয়ার পরে দেখি এখানে ইসমাইল হোসেন বেঙ্গল, ফিরোজ নামে বাবু, ফিরোজ, পার্সি পার্কি এরা বসা, এরা অ্যালকোহল খাচ্ছে বসে। তার বোন কুসালা ছিলেন, মিস্টার দাসের বোন কুসালা ছিলেন, কুসালার অনেকেই চিনেন এখানে, যারা পুরনো যারা আছেন ডিস্ট্রিবিউটর তারা চিনেন, কুসালা ছিলেন। তখন ফ্যান্সি বলতেছে আমিন ইজ টু মাচ টকার এই সে। আমি বলছি এই ফ্যান্সি কিপ কোয়াইট, তুমি এইগুলি বলতেছো কেন? তো দাস বলছে, কুসালা বলছে এই ফ্যান্সি ডোন্ট টক টু মাচ। ফেন্সি রে বলছে, ফেন্সি চুপ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে ইসমাইল হোসেন বেঙ্গল বলতেছে রফিকুল আমিনকে পাইলে 40 ফিট মাটির নিচে বুঝতে পারাইতাম আজকে যদি পাইতাম তাকে। তারপরে বলতেছে ফিরোজ রিভার বল বাইর করে বলতেছে বুলেট গুলি কাজে লাগাইতে পারলাম। তখন একটা কথা হলো, তখন তখন এগুলি বলতেছে তারা, আমি দেখতেছি, কিন্তু আমি প্রিপারেশন নিয়ে গেছি, যেহেতু আমার মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট আছে, তাইকোন্ডো ব্ল্যাক বেল্ট আছে, ডিফাইডে ব্ল্যাক বেল্ট আছে, তারপর বডি বিল্ডার চ্যাম্পিয়নশিপ ছিলাম, আমার সবগুলোই আমি দক্ষ এই ব্যাপারে। তা আমি কি জিন্সের প্যান্ট পরে ক্যাশ পরে প্রিপারেশন নিয়ে গেছি, 20-25 জন যেন আমাকে না আটকাইতে পারে ওই ব্যবস্থা ছিল। আর নিচে যারা দারোয়ান গুলো ছিল আমার এলাকার ছিল, তাদের কাছে রান্দা দেওয়া ছিল, যেটা বাইরে যাবে তাদেরকে কুবাবে, রান্দা তো করে, যেহেতু আমরা ব্রাউন ব্যান্ড লোক, মারপিটের মানুষ, তো কুবাবে। ওই প্ল্যান করে কিন্তু আমি যাই ঢুকছি। আমার ড্রাইভারে বলছি গাড়িটা তুমি প্রিপারেশন রাখবে, একদম ডাইরেক্ট যেন গাড়ি টান দিতে পারি, ঝামেলা করাবে। তারপরে তো দাসকে ডেকে রুমে নিয়ে গেলে, নিয়ে বলতেছে হুসেন থেকে সাইন নিয়ে নেই, তাইলে আর কোম্পানি করতে পারবে না, তারা এমএলএম কোম্পানি করতে পারবে। তখন দাস বলতেছে ইউ ডোন্ট নো হুসেন, হুসেন ইজ ভেরি ডেঞ্জার ফেলো। হুসেনটা আমি জানি ভালো করে, সে কেমন লোক, তাকে দেখছি কানাডাতে মন্ট্রিয়ালে কালোদের থেকে কিভাবে আমাকে সেভ করছে, ব্ল্যাক থেকে, আমরা চিনি তাকে তোমরা আটকাইতে পারবে না, তার সাথে কিছু বলে না। তারপরে না পারে কি করছে, তখন আমি দাস সাথে চ্যালেঞ্জ, দাস আমি কিন্তু প্রিপারেশন নেই কোম্পানি করার জন্য, ডে আফটার টুমরো তুমি দেখবা আমি নতুন কোম্পানি করতে যাচ্ছি, এটা চ্যালেঞ্জ করে যাচ্ছি তোমার সাথে। এতদিন কিন্তু আমি চ্যালেঞ্জ করি নাই, তোমার বিহেভিয়ার কারণে, তুমি এই লুকগুলা অ্যারেঞ্জ করার কারণে কিন্তু আমি আজকে চ্যালেঞ্জ করে গেছি। তারপরে পরের দিন সকালে রফিকুল আমিনকে বললাম আর বসে থাকা যাবে না। তখন আমরা কিন্তু যাইছিলাম এই এমএলএম কোম্পানি ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানিতে, কিন্তু আমি এবং রফিকুল আমিন কিন্তু এমডি হইতে চাই না, আমিও চেয়ারম্যান হতে চাই না। তো ইকবাল কবির নিপু ছিল, তাকে চেয়ারম্যান করে আমরা কিন্তু প্রতিষ্ঠানটা করেছিলাম। তারপরে সে আসে নাই, সে না আসার ফলে তখন আমাকে কিন্তু চেয়ারম্যান করা হয়েছে। তখন কিন্তু আমাকে চেয়ারম্যান, কিন্তু আমাদের চেয়ারম্যান লোক ছিল না, রফিকুল আমিনের লোক ছিল না এমডি ওয়ান। উনি মার্কেটিং এর কাজ করবে, যেহেতু উনি মার্কেটিং এর লোক, ট্রেনিং করাবে, আমিও মার্কেটিং এর লোক, আমরা এই কাজগুলো করব। এই জন্য কিন্তু আমরা কিন্তু ওই পজিশন চাইনি,
ইকবাল কবির নিপু যেহেতু আসে নাই, তখন কিন্তু সবাই বলছে না হুসেন ভাইকেই আমরা চেয়ারম্যান বানাবো, সবাই মিলে নজরুল সাহেব থেকে ধরে সবাই যারা ছিলেন সবাই বলে বানাইছে। আজকে আমরা যারা ডিরেক্টর হয়েছি, শেয়ার হোল্ডার হয়েছি, সবার অবদান আছে, সবার অবদান আছে। হ্যাঁ, আমরা আসছি বাংলাদেশে MLM কনসেপ্ট নিয়ে। আমার কথা ছিল বেশি দিন থাকবো না, অল্প দিন থেকে চলে যাওয়া, আসা যাওয়া থাকবো, কিন্তু আমার ভাগ্য হলো সেই 2011 সালে, সেই 99 সাল থেকে 2011 সাল অক্টোবর আমি কানাডাতে প্রথম যাই, এত বছর পরে। আমার এমডি সাহেব গেছেন, রফিকুল আমিন কয়েকবারই গেছেন, আসা যাওয়া করছেন, কিন্তু আমার ভাগ্য হয়নি, আমি সে 11 সালে। যাই হোক, এই কথাগুলো বলার কারণ হলো এই, MLM কে নিয়ে আমরা 11 সালে আসার পরে যে কাহিনীতে পড়ে গেলাম, যে বিপদে পড়ে গেলাম। 11 সালে যেহেতু আমরা তুরস্কে যে প্রোগ্রাম করলাম, MOA কর্পোরেশনের যিনি চেয়ারম্যান, উনি বলছে তোমরা এত অল্প সময়ে এত বড় কোম্পানি, এত লোক সংখ্যা, এটা অবাক হওয়ার মতো। সে তো জানে না বাংলাদেশে এত মানুষ বেকার, সে বুঝতে পারে না, কিন্তু সে বলে ফেলছে তুরস্কে আমাদের এত বড় কোম্পানি। তখন বলছে তোমরা তো নিজেরা ম্যানুফ্যাকচারিং যেতে পারো, নিজেরা প্রোডাকশনে যেতে পারো, তোমাদের নিজস্ব অন্য পণ্য তো মার্কেটিং করার দরকার হয় না, তোমাদের দরকার হয় না। তখন থেকে যখন বাংলাদেশে আসার পরে যখন আমরা মামলা খেয়ে গেলাম, মামলা খাওয়ার পরে দেখেন, মামলা খাওয়ার পরে কিন্তু আমরা দৌড়াদৌড়ি করেছি, বিভিন্ন জায়গায় চেষ্টা করেছি, কিন্তু আমরা ছাড় পাইনি। ছাড় না পাওয়ার কারণে আমরা কি করেছি, সেই যখন আমাদের মামলা হওয়ার পরে আমরা জামিন নিলাম, জামিন নেওয়ার পর জামিন ক্যান্সেল করে মাহবুব আলম অ্যাটর্নি জেনারেল সে লোয়ার করে গেল, এরশাদের সময় একবার গেল, আমাদের সময় দ্বিতীয়বার গেল, সে যে আমাদের জামিনটা ক্যান্সেল করানোর ফলে তো আমরা পলাতক হয়ে গেলাম। তো সান্ডা করবো, সান্ডা জন করতেছিল, ডিআরও মনির আমাকে ফোন দিয়ে বলেন এমডি সাহেব রফিকুল আমিন সাহেব তো সান্ডা করতেছে, যেন হারুন সাহেব সান্ডা করতে, মনির লাইনে আছে, মনির শুনতেছে। তখন সে অনেকবার ফোন দিয়েছে, আমি যেখানে লুকানো ছিলাম সেখানে ভোররাত্রে যেদিন নামাজ পড়তে ওইটা দেখি মনিরের ফোন। তো বললাম কি ব্যাপার, কোথায় সান্ডা করছে? আমি বুঝি তাইলে আমিও আসতেছি, কারণ উনাকে একা ছাড়া যাবে না। আমি যখন দুদুকে যতবার আমাকে ডাকছে ততবার দেখছি রফিকুল আমিনের প্রতি ক্ষিপ্ততা, তারা ক্ষিপ্ত। কে ক্ষিপ্ত? ওরা ক্ষিপ্ত। তখন আমি উনাকে একা ছাড়বো না, তখন আমি গেলাম। যাওয়ার পরে বিশ্বনাথের বাসা, প্রথম মনিরের বাসা গেলাম, মনির বাসাতে বিশ্বনাথের বাসা, ওইখানে যাই রফিকুল আমিন নাস্তা করতেছে সকালবেলা বসে। তখন আমার বললো চেয়ারম্যান সাহেব আপনি চলে আসো, আমি চলে আসি। আপনি যাওয়ার দরকার না, আমি যাই। আমি বলছি না, আপনাকে একা ছাড়বো না। তখন আমরা দুইজনে বসে একটা প্ল্যান করলাম, কি কারে দিয়ে প্রতিষ্ঠান চালানো যায়। তখন সাকিব রে হেড করে, এখানে মনির ছিল, আমাদের সাকিব ছিল, ওই যে দিয়ার কর্মকার বাবু ছিল, সবাইকে মিলে আমরা কয়েকজনে মিলে এসে আমরা কমিটি করে দিলাম প্রতিষ্ঠান রান করার জন্য। সাকিব সে দায়িত্বটা নেয় নেই, না নেওয়ার ফলে দায়িত্ব নেয় নেই। তারপরে কি করলেন, মুসাদ্দেক আলী খান আমরা রিমান্ডে, তখন আইসা আমাদেরকে বলেন এমডি সাহেবের হাতে, হ্যাঁ আপনি বাতিজা তাকে সিইও বানান, তাকে হেড বানাই, সেটা প্রতিষ্ঠান চালু করে। তখন দেখা গেছে সাকিব যখন দায়িত্ব নিয়ে, তখন কিন্তু আশরাফ আছেন শুনছেন, আশরাফকে সিইও বানাই কিন্তু আমরা দায়িত্ব দিয়ে আসছিলাম। তারপরে দেখেন রিমান্ডে থাকা অবস্থা কখন আমাদের অ্যাটাচমেন্ট হয়েছে সেটাও জানার দরকার আছে। আপনার যেহেতু পিএইচডি, অনেক গ্রহণযোগ্যতা আপনাদের আছে, অনেক কাজ করেছেন, আর পিএইচডিতে আপনি হওয়া যায় না, অনেক গ্রহণযোগ্যতা আপনাদের আছে। তখন যখন রিমান্ডে থাকা অবস্থা, আমার গাড়িটা আমার ড্রাইভারে নিয়ে আমার এক আত্মীয় বিক্রি করে দিয়েছে। তখন আমরা বলতেছিলাম দেখেন আমরা ঢুকলাম, সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম, আমাদের সম্পদ এখনই বেচাকিনি শুরু হয়ে গেছে। তখন দুদুকে বুদ্ধি দিল একটা কাজ করে, অ্যাটাচমেন্ট করলে আমাদের লোকবল নাই, তো অ্যাটাচমেন্ট করে আপনাদেরকে দায়িত্ব দিয়ে দেয়, আপনাদের অফিস সেক্রেটারি মিজানকে দায়িত্ব দিয়ে দেয়। তাইলে অফিস সেক্রেটারি যদি দায়িত্ব নেয় তাইলে কিন্তু আর সমস্যা নাই, আপনাদের সম্পদ গুলা কেউ নিবে না, ভয় পাবে, যেহেতু দুদুকে অ্যাটাচমেন্ট, ভয়ে কেউ দখল করতে পারবে না, ইলিগেল ভাবে কেউ দখল করতে পারবে। বেশ ভালো। এখন আর আমাদের অফিস সেক্রেটারি মিজান সাহেব দায়িত্ব নিচ্ছে না 3 মাস 4 মাস 5 মাস পরে আবার তারা গেলেন জেলগেটে দেখা করতে যায়, বলেন আমাদেরকে, রফিকুল আমিনকে আমাকে ডাকলেন, আমরা আসলাম। আসার পরে বলতেছে আপনারা কি জাদু জানেন, আপনারা এত লোকগুলাকে এমন জাদু করছেন, তাদের এত লোক ডাই কেন আপনাদের বিরুদ্ধে মামলা করে না কেন, আপনারা জাদু জানেন না। আরে ভাই আমরা তো জাদুর লোক না, আমরা মার্কেটিং এর লোক, আমরা ব্যবহার দিয়ে তাদেরকে মার্কেটিং শিখেছি, আমরা বিহেভ দিয়ে তাদের সাথে চলছে, এই জন্য আমাদের কোনো সমস্যা হয় না, আর আমাদের সাথে কোনো সমস্যা তারা করবে না, আমাদের এগিয়ে যাবে না। না জাদু জানেন, আপনার দুজনে জাদু জানেন, আপনার কথার পটু তো আপনার দুজনে জাদু জানেন। যাই এত কিছু করার পরে দেখেন, এই যে যদি দায়িত্ব নিতেন আমার অফিস সেক্রেটারি, তাইলে কিন্তু আজকে পুলিশ হাতে দেওয়া হয়। তখন তারা ডিসে নিচে পুলিশের দায়িত্ব, তাদের লোকবল নাই, পুলিশকে দায়িত্ব দিল। আজকে পুলিশের দায়িত্ব দেওয়ার কারণে কিন্তু এত কাহিনীগুলো হয়েছে, আমাদের সম্পদ গুলা বেহাত হয়েছে, যেখানে টাকা আসছে সেখানে তারা নিচে পুলিশের লোক
নিচে যেখানে টাকা নাই সেখানে তারা খবরও রাখে না। আমাদের জায়গাতে, আমার নিজের জায়গাতে বিলিং করে ফেলছে, অ্যাটাচমেন্টের জায়গাতে বিলিং কি করে হয়, কোম্পানি জায়গাতে বিলিং হয়ে গেছে, কিভাবে হয় এগুলো, তাই না? এগুলি হয়ে গেছে, এগুলি হয়েছে পুলিশের অবহেলার কারণে। যাই হোক, বিগত সরকারের ইচ্ছাকৃত কাজটা করেছেন। যদি বলেন আপনারা আজকে কোম্পানি ওপেন করতেছেন না কেন, শুনেন, আমাকে এবং রফিকুল আমি যে প্রস্তাব দিয়েছি, রিমান্ড কাটছি 22 দিন, আমরা প্রথম 10 দিন, তারপরে 10 দিন আর 2 দিন বাকি রাখছে, যাতে আমাদেরকে, আমরা যদি না কথা বলি, সবকিছু তাদের কথা মতো না বলি, তখন আমাদেরকে আবার নিয়ে 2 দিন রিমান্ড করে, টোটাল 22 দিন রিমান্ড। বা 2 দিন পরে আনছে, আনার পরে কিন্তু আমাদেরকে আর ইয়াতে নেয় নেই, কুড়ে নেয় নেই। তখন রিমান্ডের সময়, আমি কিন্তু রিমান্ডের সময় যখন প্রথম দিন 17 তারিখের কথা মনে আছে আপনাদের, 11 অক্টোবর, 17 অক্টোবর আমাদেরকে নিয়ে গেলেন রিমান্ডে বিকালবেলা, কোর্ট থেকে নিয়ে গেলেন। আপনারা অনেকেই ছিলেন ওখানে, অনেকে কান্নাকাটি করছেন, অনেকে এই যে আমাদের শফিউল্লাহ তো গাড়িতে উঠে গেছিলেন, ধাক্কাতে ফেলে দিছে তাকে, আমাদের গাড়িতে ধাক্কাতে ফেলে দিছে, আমার চোখের সামনে দেখলাম শফিউল্লাহকে, ডায়মন্ড শফিউল্লাহকে ধাক্কাতে ফেলে দিছে। তো এইরকম করেছে আমাদের সাথে। আনার পরে যেটা হয়েছে, ওখানে আইন না, সেটা প্রথমে রফিকুল আমিন চোখ বেঁধে ফেলছে, চোখ বেঁধে ফেলছে। পরে আমার এত খারাপ লাগছে, ওনার চোখ বেঁধে ফেলছে, উনি তো সাহস কম, উনি তো ভীত মানুষ। তখন আমি ওনাদের ধাক্কাটা সরাই দিছি, সরাই দেওয়ার আমার চোখ বাইন্দা বলছে এইটারে দাও, এটা গাউরা, এইটারে দাও, এটার সাইজ করতে। আমার উপরে টর্চার করছে, প্রচুর প্রচুর টর্চার করছে। যেহেতু আমি বডি বিল্ডার ছিলাম, আমি বডি টাইট করে দেওয়ার কারণে আমার এই স্পোর্ট গুলো আসে না, শরীরে আসে না। পিছন দিয়ে আমাকে একটা গাছের গুড়ি দিয়ে একটা আঘাত করেছে, যেটা আমার কিডনি হেমারেজ হয়েছিল, যেটা কিডনিতে স্টোন হইলো, আমাকে অপারেশন করতে হয়েছে। তো এই কাজটা করেছে। তারপরে 18 অক্টোবর দেখেন আমাদের অফিস সেক্রেটারি মিজান কি করছেন, রফিকুল আমিন চোখ বাঁধছে, ভয় দেখাচ্ছে, মিজান পিছন দিয়ে হাসতেছে, মিজান পিছন দিয়ে হাসতেছে, আমি যে পিছনে বসা সে দেখে নাই, সে দেখে নাই। তাহলে দেখেন এই সৃষ্টি করছে কে? আমাদের লোকের তো সৃষ্টি করছে আজকে এই জিনিসটা। এই যে ডেস্টিনি মামলার পিছনে আমাদের লোকেরাই করছে, আমাদের অফিস স্টাফরাই করছে। আজকে আমরা এতগুলো লোক, 45 লোক আজকে ভোগান্তিতে কেন? তাদের জন্য। সে হাসতেছে, আমার দেখে পরে একদম থমকে গেছে, সে মনে হচ্ছে আকাশতে পড়ে গেছে, কি কি দেখে ফেলাইলাম। তো দেখছি সে তার হাসি, বুঝতে পারছেন তো। একদিন আরেকদিন বিকালবেলা আমাদের গাড়ি তুললাম, 2 জন রিমান্ড শেষ করে, তখন বলতেছে এই আমাদের মিজান না, একজন ডিরেক্টর বলতেছে আমাদের মিজান না, তখন চাইপা ধরছে গাড়িতে যেন না বলে। তো সে দাঁড়াইছিল। তো দেখেন আমাদের লোকেরাই কিন্তু আমাদের ক্ষতি করেছে। যাই হোক, আজকে তারা ভালো মানুষ হয়ে আছেন। আমার কথা হলো, তখন 2012 সালে রিমান্ড খেটে যায় এসে, তখন আমরা প্ল্যান করলাম, আজকে আশরাফুল আলম বলছে অন্যর প্রোডাক্ট নিয়ে, আমি একমত নয়, অন্যর প্রোডাক্ট দিয়ে মার্কেটিং করা, অন্যকে লাইমলাইটে আনবে কেন? আরে ভাই, আমরা 45 লক্ষ লোক, এতগুলা লোক যেখানে আছি, মার্কেটিং এর লোক আছে, আমাদের যে কোনো পণ্য, মনে করেন আমরা তখন প্ল্যান করেছি, রিমান্ড খেটে যাওয়ার পরে প্ল্যান করেছি আমরা সারা বাংলাদেশে মিনি ইন্ডাস্ট্রি করবো, এক এক জায়গায় 100 ইন্ডাস্ট্রি ঢুকাই দেবো, আপনাদের লোকেরে আপনাদেরকে মালিক বানাই দেবো, আপনারা প্রোডাকশন করবেন, পানি বলেন, বিস্কিট বলেন, হোয়াট এভার করবেন, ওই পণ্যটা ওখান থেকে ঢাকাটা চিটং যাবে না, চিটং এটা ঢাকা আসবে না, খুলনাটা জায়গা জায়গা ডেলিভারি। আমাদের একটা ওয়্যার হাউস থাকবে, ওইখানে আপনার মালটা বানাবেন। কিন্তু সেইটার ব্যাপারে আমরা দরকার হয়, তখন প্ল্যান ছিল মাল্টিপারপাসে লোন দেবো, উইদাউট ইন্টারেস্টের লোন দেবো। যেহেতু লোনটা থাকবে, তখন কিন্তু আমাদের মনে করেন 100 পিএইচডি দিয়ে যদি আমরা একটা ইন্ডাস্ট্রি করে দিই, এরকম করে 100 ইন্ডাস্ট্রি এক জায়গায় ঢুকাই দিই, তাহলে সমস্যা নাই, কিন্তু প্রোডাক্টের কিন্তু অভাব নেই। আমরা এত বড় একটা কোম্পানি প্রোডাক্ট, তখনই আমাদের এই প্ল্যান করে 2 জনে আমরা যুক্তি করছি কি কি করা যাবে, এই প্ল্যান গুলা করে কিন্তু আমরা কাজ করেছি। এখন যদি আমার কথা হলো, কাউকে কুটাক্ষ করে কথা বলার দরকার হয় না, দরকার হয় না। এই সময় কিন্তু আমাদের নাই, আমরা সবাই দুস্তুরি থাকতেই পারে, কারো বেশি কারো কম, কারো না থাকতে পারে। যদি আমরা ভুল বুঝাবুঝি করি, আজকের যে কমিটি, আজকে যে কথা বলতে পারছি, এটার অবদান কার জানেন? আমিন তো সাক্ষী, আমিন তো আপনি সাক্ষী, আপনি তো সাক্ষী, এটার অবদান কার? আমি নিজে ইজিএম ডেকে করে দিয়েছি, এমডি সাহেব দিবে না, তারপর আমি করেছি কোর্টে বসে আমি সিগনেচার করেছি, সেটা অবৈধ নিয়ে অনেক কিছু হয়েছে, যাই হোক সেটা বলতে চাচ্ছি না। আজকের কমিটি হওয়ার কারণে কিন্তু কোর্ট থেকে এটা করে দিছে, সেটা হইতো না, সে ঝামেলা হইতো না, আমাদের কারণেই হয়েছে সেই ঝামেলা। যাই হোক, আইডি বলতে চাচ্ছি না, এত কিছু বলতে চাচ্ছি না। আমার কথা হলো, আমার সবাই থেকে আমি 12 বছর 3 মাস জেল কেটেছি। আমার চার্জশিট আনছে কত জানেন? প্রথম মামলাতে টি প্লান্টেশনে আনছে 1.5 কোটি টাকা, 1.5 কোটি টাকা, 10 বছর সাজা, 1.5 কোটি টাকা অনাদায়ে দিছে আমাকে, 1.5 বছর সাজা, 1.5 কোটি টাকা, বুঝতে পারছেন তো। আর এই টি প্লান্টেশন মামলা মাল্টিপারপাসে কিন্তু আমি তখন
চেয়ারম্যান হলাম লাস্টে এসে, তখন আমার সময় কিন্তু কোনো লোনও দেয় নাই, কোনো লোন ডিসবার্স করি নাই, কারোর তো লোন নেইও নাই আমার সময়। যেহেতু চেয়ারম্যান আমি দায়িত্ব পালন করছি, পূর্বেরটা আমাকে অ্যাপ্রুভাল দিয়ে যেতে হয়েছে। আমার কমিটিতে যারা আছে আজকে মামলা গাইছে, শফিউল্লাহ বলেন যারা মামলা গাইছে, বিপ্লব বলেন যারা মামলা গাইছে, ওই অ্যাপ্রুভাল, সাকিব বলেন, সবাই কিন্তু অ্যাপ্রুভাল দেওয়ার জন্য। এটা বাই সিস্টেমে কিন্তু অ্যাপ্রুভাল দিতে হয়, ওই চেয়ারে বসলে আপনারও দিতে হবে যেই আসেন না কেন। কিন্তু আমার সময় কিন্তু আমি লোন ডিসবার্স করি নাই, লোন নেই নেই কারোর থেকে, কোনো নেই। তারপরে দেখেন আমাকে 10 বছর সাজা দিয়েছে। এই দেশের কি বিচার আছে? 10 বছর সাজা দিবে কেন আমাকে? তারপরে দেখেন টি প্লান্টেশনে আমি না ডিরেক্টর ব্যক্তিগত নামে, না শেয়ার হোল্ডার, না কিছু, আমি কোনো বেনিফিশিয়াল না, আমার চার্জ আছে 1 কোটি টাকা, সেখানে 217 কোটি টাকা ভাগ করে দিছে, সর্বোচ্চ সাজা 12 বছর দিছে। এটা কি বিচার? এটা কি বিচার? আমি যদি ডিরেক্টর হতাম, আমি ওখান থেকে বেনিফিশিয়াল হতাম, তাহলে আমার যদি তো আমি মেনে নিতে পারতাম। সবার গাড়ে ভাগ করেছে, আমাদের কর্মচারীর নামে ভাগ করে দিছে, তাহলে এটা কি বিচার? এখনো কিন্তু পেরাতাত্তা যায় নাই। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় প্রতিষ্ঠান চালু করা, আমাদের পণ্য আমরা বাজার করব। কেন মানুষের পণ্য করব? মানুষের বোঝা কেন পাবো আমরা? সেটাতে আমি একমত নয়। হ্যাঁ, আশরাফে এবং যারা করছেন তাদেরকে প্রশ্ন করার পরে তারা বলছে আমাদের যেহেতু মার্কেটিং প্ল্যান জমা দিতে হবে, তখন আমাদের প্রোডাক্টগুলো দেখাইতে হচ্ছে, সেটা করছে। আমি বলছি ধন্যবাদ, এটা করো, অসুবিধা নাই, কিন্তু আমরা নিজস্ব পণ্য যে চলে যাব। কারণ এত বড় কোম্পানি, এতগুলো লোক, আমরা তাদের বিনিয়োগকৃত টাকা যা বিনিয়োগকৃত, তারা বিনিয়োগ করেছে টি প্লান্টেশনে, বিনিয়োগ করেছে মাল্টিপারপাসে। ডেস্টিনিতে কিন্তু বিনিয়োগ নাই, ডেস্টিনিতে শ্রম বিনিয়োগ করেছেন বিশাল। 12 বছর আমাদের সাথে লেগেছিলেন আপনারা, সবার অবদান আছে। আমরা ভিতরে জেল খেটেছি, আপনারা বাইরে জেল খেটেছেন। আপনারা কিন্তু শান্তিতে ছিলেন না, আমরা সেবি ছিলাম কেন? ওখানে আমাদেরকে কেউ মারবে না। হ্যাঁ, আমাদের বাক স্বাধীনতা নাই, কিন্তু আমাদেরকে কেউ মারবে না। কিন্তু আপনাদেরকে অনেকের মারছে, অনেকের দাফন করতে দেয় নাই, এগুলি মেসেজ আমাদের কাছে আসছে, আমরা জানি এই মেসেজগুলো আমাদের কাছে আসছে। আমাকে এবং রফিকুল আমিনকে আমরা রিমান্ডের সময় যে প্রস্তাব দিছে, ডেস্টিনি বন্ধ করে দেওয়ার প্রস্তাব, ডেস্টিনি বন্ধ করে দিবে, দুজনের পরিবার নিয়ে এয়ারপোর্টে আসবেন, আপনাদেরকে কানাডা চলে যেত দুইজনকে। তো ডেস্টিনির অপরাধ কি? বলছে ডেস্টিনির অপরাধ এই, আপনারা যেভাবে অর্গানাইজ, কোনো এক সময় দেশের থ্রেড মনে করছে সরকার, বিগত সরকারে থ্রেড মনে করছে তখন আমাদেরকে। আমরা যেভাবে কথা বলছি, আপনারা ডায়মন্ডরা মিটিং এ যেয়ে বলছেন আগামী দিনে 300 আসন থেকে ইলেকশন করবেন, এই ধরনের কথা বলছেন, এই রেকর্ড গুলো শুনাইছে আমাদেরকে। অনেকেই বলছেন ট্রেনিং করান, ট্রেনিং বাণিজ্য অনেকে করছে, আমাদের মধ্যে অনেকে ট্রেনিং বাণিজ্য করছে, তারা কিন্তু এই কথাগুলো বলছে, তাই না? আগামী দিনে দেশ চালাবো, আগামী দিনে 300 আসন থেকে ইলেকশন করবে, এই করবে সেই করবে। আমরা যতটুকু না তার চেয়ে বেশি বলে ফেলছি। এগুলি সরকার ভয় পেয়ে গেছে, বিগত সরকার। আমরা যে অর্গানাইজটা সেটাও ভয় পেয়ে গেছে। তারা তো বলছে আমরা যে অর্গানাইজ না, হয়তো আপনারা সান্ডা করার সাথে সাথে এত লোক কিভাবে জোর হলো আপনারা তো বলেন নাই। এই যে রমনা পার্কে ঢুকে গেল এতগুলা লোক, রাস্তাঘাটে এত ডিসিপ্লিন, এত মারলো, তারপরে তো তারা শুয়ে গেল, প্লেকার নিয়ে শুয়ে গেল। না হয়তো যদি ওই দিন যদি কমিটমেন্ট না দিতেন, আশরাফুল আমিন এদেরকে কমিটমেন্ট না দিতেন, শেখ হাসিনা কথা বলবে কমিটমেন্ট না দিতেন, তাইলে কিন্তু আমাদের লোক উঠতেন না। ডেসপারেট ছিলেন আমাদের লোক, তাই না? আমি যা দেখেছি, আমরা তো টিভিতে দেখছি, ওখানে বসে বসে দেখাইছে। আমার কথা হলো, আমাদের জন্য আপনারা রক্ত হয় করেছেন, আর আমরা যাই নাই আমাদের ডিস্ট্রিবিউটের জন্য। আমাকে রবিকুল আমিন প্রস্তাব দিয়েছিল টাকা দিয়ে বিদেশ পাঠা দিবে, আমরা চলে গেলে সারা জীবন গালি শুনতাম। আমার 14 পুরুষ গালি শুনতো, টাকা মেরে দিয়ে চলে গেছে। তারা পাড়ায় দিয়ে বলতো আমরা পালাই চলে গেছি, পেপার পত্রিকায় লিখতো। কিন্তু আজকে সেটার জন্য আজ 12 বছর জেল কাটছি, সেটা দুঃখ নাই। কিন্তু এখন আমাদের কাজ প্রতিষ্ঠান চালু করে দিয়ে, মানুষের ঋণগুলা দিয়ে যত তাড়াতাড়ি করা যায়, দেরি করা যাবে না, দেরির সময় কিন্তু আর নাই। হ্যাঁ, প্রপার হইতে যেতে হবে, আবার যেন আবার ডিজাস্টার না আসে। যদি আমরা মার্কেটিং না করতে দেয়, MLM পদ্ধতিটা কিন্তু আমাদের জন্য কিন্তু 2013 সালে মার্কেটিং প্ল্যান করেছেন। MLM এর বৈধতা কিন্তু 13 সালে করেছেন শুধু ডেস্টিনির জন্য, না হয়তো কিন্তু অন্য কোম্পানির জন্য করেন, ডেস্টিনির জন্য। তখন আমি আর রফিকুল আমিন বৈশা বলতেছিলাম, এই যে প্ল্যানটা করেছে ডেস্টিনি, যে MLM যে বাংলাদেশে করেছে সেটা ঠিক করে নাই, যে জরিমানা করেছে XYZ দুর্নীতি করে এত ছোট অ্যামাউন্ট করেছে, এটা ঠিক করে নাই। বড় অ্যামাউন্ট করলে মানুষের ভয়ে এগুলি করতো না। আমার কথা হলো চুনার দই কিন্তু একই কালার, কিন্তু দুই ধরনের টেস্ট, কিন্তু আকাম করে কিন্তু নাম পড়তো আমাদের মতো লোকেরই। এখনো তো যদি যে কোনো কোম্পানি আকাম করে, নাম আসে ডেস্টিনির মতো চলে আসে। তো এইরকম গুলা হওয়ার কারণে কিন্তু আমরা কিন্তু আজকে যাই নাই।
আমাদের ট্যাগ আছে অনেক, আপনাদেরও ট্যাগ আছে, যার যার অ্যাঙ্গেল থেকে কিন্তু সবারই ট্যাগ আছে। তো টাকা ফেরত যে বলতেছেন, টাকা ফেরত যারা বিনিয়োগ করছেন সিস্টেমের কারণে আমি আটকা পড়ে গেছি। কোম্পানির মধ্যে অ্যাসেট আছে, সবই আছে, ব্যবসা চালু হয়ে গেলে কিন্তু আর ফেরত চাবে না, অনেকেই ফেরত চাবে না, বিনিয়োগ করার জন্য ব্যস্ত হয়ে যাবে সবাই। জানেন এটা আপনার প্রতিষ্ঠান, আপনি বিনিয়োগ করেন, প্রোডাকশনে যাবেন, অনেক কাজে ব্যস্ত হয়ে যাবেন, আপনার সবাই ব্যস্ত হয়ে যাবে, আমরাও ব্যস্ত হবো, আপনার ব্যস্ত হবে। তার জন্য বলতে চাচ্ছি সবাই শালীনতা রেখে কথা বলুন, শালীনতা রেখে কথা বলুন। যেমন আসাদের কথা আমি মনক্ষুণ্ণ হয়েছি, আসাদ যে কথা বলছেন কারো দোষারোপ করা যাবে না অনলাইনে এসে। আসাদ, এগুলি করা উচিত না, বুঝতে পারছেন? আপনি যে বলতেছেন, আপনি যে বললেন আমাদের স্টেটমেন্ট বের করেছি, আমি আশরাফুল আমিনকে বলেছি, আশরাফ বলছে এটা দামি বের করেছি আমরা, দামি 1000 বের করতে পারেন, দেখাইতে পারেন। ওই দিন তো 25 তারিখে যদি হয় তাহলে আমি চেয়ারম্যান, আমার তো ওই যে বুডে আমাকে নিয়োগ দেওয়ার দরকার নাই, চীনা ব্রাহ্মণে কিন্তু পয়সা লাগে না, কিন্তু যেহেতু এমএলএম নিয়ে ঢুকে গেছি বাংলাদেশে, এখন মাদার কোম্পানি চেয়ারম্যান ছিলাম, এখন যদি আইসা যদি বলে আমাকে বুড পারমিশন দিবে, সেই জন্য আমার কথা বলতে হবে আপনাদের সাথে, সেটা কি আমি অপেক্ষা করব বলেন তো? আপনারা হচ্ছে আমার পেশি শক্তি, আপনারা হচ্ছে আমার জান, আপনারা আমার হাত, আপনাদের সাথে কথা বলতে, আপনাদের সাথে কাজ করতে গিয়ে আমার অর্ডার লাগবে নাকি? কারো অর্ডার দরকার হয় না আমার। তাইলে তাইলে এইগুলি বলার দরকার আছে? হ্যাঁ, আমাদেরকে নিয়ে আমাকে বলার দরকার আছে, আপনাদের আমাকে বলার দরকার আছে, রফিকুল আমিনকে বলার দরকার আছে, ওনারও অবদান আছে, সবাই অবদান আছে, কারো বেশি কারো কম, অবদান সবাইয়ের আছে। কিন্তু এই ধরনের কুটাকু করে কথা বলবেন না, শালীনতা বজায় রেখে কথা, সবাই শালীনতা বজায় রেখে কথা বলছে। ধন্যবাদ আপনাদেরকে, অনেকে লিখছেন টাকা কবে ফেরত, এইসব দান্দাবাজি ছাড়েন এসে, এই কথাগুলি ঠিক না। আপনারা যে লেভেলে আছেন আগামী দিনে এই কথাগুলো বলবেন নাই, আশা রাখি। আপনাদের প্রতি আমার অনুরোধ, অন্তত আমাদেরকে ভুল বুঝেন না, আপনাদের জন্য যে জীবনের আসল সময়টাই কিন্তু জেলের মধ্যে কাটাই দিলাম, যে সময় ছেলে মেয়েকে মানুষ করব, এই সময়টার মধ্যে কিন্তু জেলে কাটাই দিলাম। বাক স্বাধীনতা বলতে কিছু ছিল না। অনেকেই বলতে পারেন আপনি তো ঘুমাইছেন 12 বছর, আরে ভাই ঘুমাইছি তো 12 বছর, আমার মতো ঘুমাই দেখেন, 12 দিন ঘুমাই দেখেন জেলখানা, বাক স্বাধীনতা নাই জেলখানা। অনেকে 2-4 জন গেছেন, জানেন জেল জিনিসটা কি। তাই আমি বলতে চাচ্ছি আগামী দিনে আমাদের নিজস্ব প্রোডাক্ট দিয়ে মার্কেটিং এ যাব, নিজস্ব মালিকানা হব, সবাই হব, অসুবিধা নাই। সারা বাংলাদেশে আমরা প্রতিষ্ঠান করব, ম্যানুফ্যাকচারিং এ যাবো, আমাদের পণ্য দিয়ে বিদেশে পর্যন্ত পাঠাবো আমরা। সেটা 12টা দেশে আমরা আমরা এমএলএম লাইসেন্স করে আসছিলাম না, আমরা 12টা দেশে তো মার্কেটিং করতাম, 2012 সালে শুরু করতে পারতাম। আমাদের কপাল খারাপ, সরকার আমাদের এর পিছনে লেগে গেল, সরকারের কারণে কিন্তু তাদের ঈর্ষান্বিতের কারণে কিন্তু আজকে আমরা এই অবস্থায় আছি। হয়তো আমাদের এই অবস্থা হইতো না। তখন আমাকে একটা প্রশ্ন করেছিল রফিকুল আমিন, রিমান্ড খাটার পরে, জেলখানা যাওয়ার পরে বলছিল, আচ্ছা চেয়ারম্যান সাহেব বলেন তো আমরা কেন জেলে আসলাম? আমি বলছি আমরা যদি রাজনীতি করতাম, যদি আওয়ামী লীগের সাথে থাকতাম তাইলে আমাদের প্রতিষ্ঠান বন্ধ করতো না, যদি বিএনপিতে থাকতাম তাইলে হয়তো 1 মাস 2 মাসে বেশি জেলে থাকতে হইতো না। এখন আমরা আজীবনের জন্য জেলে ঢুকছি, বুঝতে পারছেন আমিন? আমরা আজীবনের জন্য জেলে ঢুকছি, যতক্ষণ পর্যন্ত এই সরকার আছে আমাদেরকে ছাড়বে না, তখনই কিন্তু ভবিষ্যৎবাণী আমি বলে দিছি, বুঝতে পারছেন? তো আমরা কিন্তু সবারই কিন্তু হেল্প করেছি, কিন্তু আমরা কিন্তু দল করি না। যদি আজকের জন্য যে কোনো দলের সাপোর্টে থাকতাম তাহলে কিন্তু আজকে আমাদের এই অবস্থা। জামাত করলে আমাদের সমস্যা ছিল না, বিএনপি করলে আমাদের সমস্যা ছিল না, যেতাম আর আসতাম। যাই হোক, আমরা কষ্ট করে 12 বছর কাটাইছি, আপনারা কষ্ট করেছেন। আমার কথা হলো আমরা কারোর পিছনে কথা বলবো না, আমরা প্রতিষ্ঠানটা চালু করি সবাই, আমরা সবাই কিন্তু একটা পরিবার, ডেস্টিনি। আমরা বলছি না টুগেদার উই বিল আওয়ার ড্রিম, আমরা সকলে মিলে আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করবো। আমাদেরকে যারা ভুল বুঝছেন, আগামী দিনে ভুলগুলো থাকবে না, যখন আমরা মাঠে চলে আসবো তখন ভুলগুলো থাকবে না, আশা করি ভুলগুলো থাকবে না। তা আপনাদের জন্য যদি আমরা জেল কাটতে পারি, আরো কিছু করতে পারি, স্যাক্রিফাইস করতে পারি, আশা রাখি আমরা। এতটুকু আমার মন মানসিকতা, অন্য কার কি আছে আমি জানি না, কিন্তু আপনাদের জন্য আমি আরো স্যাক্রিফাইস করতে পারবো, নিজের জীবন বাজি দিয়ে অনেক কিছু করতে পারবো। যাক, ভালো থাকেন। আজকে আমাকে সুযোগ দেওয়ার জন্য এখন অনেকেই কথা বলতে চাচ্ছেন, বলেন, আমি প্রশ্নের উত্তর 2-4টা দেব আশা করছি। আমিন, চালা যান, কন্টিনিউ করেন। আমারটা রেখেন, আমারটাকে মিউটে নিয়েন না, অনে রেখেন। ধন্যবাদ।
আলহাজ মোহাম্মদ হোসাইন, সম্মানিত চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড। আমরা অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কথা শুনলাম। এরই সাথে সাথে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এই মুহূর্তে ময়মনসিংহ থেকে একে এম সাদিকুর রহমান কিরণকে আমন্ত্রণ জানাচ্ছি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য।